বেতনটা নিচ্ছে তাদের বেতনটা হালাল হচ্ছে না? না, তাকে বেতন হালাল হচ্ছে না। আমি বলবো আমাদেরকে সার্ভিস দিচ্ছে না, তাহলে হালাল হইলো কেমনে? আমরা কোনো টাকা কোনো সার্ভিস পাচ্ছি না, তা হালাল হইলো কিভাবে? আমাদের কোনো উদ্বোধন পাচ্ছি না, তা হালাল হইলো কিভাবে? আমরা সরকারি যে ওষুধ পাই আমাদের একটা ট্যাবলেট হোক বাগে পাই না, তা হালাল হইলো কেমন? ওষুধটি যায় কোথায়? তাহলে হালাল হইলো কিভাবে? আমি মনে করছো আমি সত্য কথা বলতে কোনো দ্বিধা করি না, আমি সত্য কথা বলেই যাব। আমি আমলির সাথে স্বৈরাচার যখন ক্ষমতা ছিল দেখছেন, আমি সত্য কথা বলে গেছি। আপনার উপজেলায় গেলে কি তারা কোনো সহযোগিতা করে না? করে তো। দূর, আপনি কি সহযোগিতা করবেন? আপনি উপজেলা গেলে গেলে তো তার কাছে যাওয়ার সময়টা কোথায়? তারা উপজেলায় ট্রিটমেন্ট করবে? তারা কি কিছু খামারের কাছে আসবে না? এটা কি কর? কেন টাকা বেতন দিয়ে রাখছে? যদি বলি যে আমার গরুটা বীজ দিতে হইব, বা বলে উপজেলা লয়ে যা, গরু সম্ভব না। যদি আমার গরুর সমস্যা, তারা একটা কইব কি উপজেলায় লয়ে যাও, নিলে আমার নিলে 5,000 দেওয়া লাগবে। আমরা গেলে 5,000 দেওয়া লাগবো। 5,000? তুমি সরকারকে রাখতাম 2,000 টাকা নিচে কেউ কোনো খামার নিতে পারবো নাকি? নিচে 2,000, 3,000, 4,000, 5,000 কি কর? কিভাবে আমরা উৎপাদন খরচ কমাবো? মাননীয় অ্যাডভাইজাররা প্রয়োজন হলে ভর্তুকি দেন। আবারও বলছি, ভর্তুকি দিয়ে হোক, যে কোনো উপায় হোক, গোখাদ্যের দাম কমাতে হবে। এই মর্মে বাংলাদেশের সকল খামারিরা এক হয়ে যান। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন একটা ব্যতিক্রম ধর্মী প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। আপনি কত সালে এই ডেয়ারি খামার শুরু করেন মনে আছে কি? সালটা? স্বাধীনের আগে। স্বাধীনের আগে থেকে। আপনি কি মানে স্বাধীনের সময় আপনার বয়স কত ছিল? মেসুয়েট। আপনি কি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন? অবশ্যই। মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে? সার্টিফিকেট থাকলে মুক্তিযুদ্ধ হয়, না থাকলে নাই। এটা কোনো হিসাব না। হিসাব না। হিসাব হইলো মনে করেন মুক্তি না, অনেকে তো সার্টিফিকেট নেয় নাই, বা সার্টিফিকেট নিতে হবে এটা তো অনেকে জানতো না, বুঝতেও না। আমি আপনাদের বলি, আমরা দেশে যুদ্ধ করছি, আমরা দেশ স্বাধীন করছি। দেশটা দেশপ্রেমিক এক জিনিস, আর দেশটাকে শোষণ করা এক জিনিস, এবং নাম বিকৃত করা এক জিনিস। এখন কথা হইলো যে মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিল, দেশটা তো আমরা স্বাধীন করতে পারিনি, আমরা স্বাধীন হইতে পারিনি। পুনরায় স্বাধীন মন গাছে স্লোগান দিলাম, এখনো আমরা স্বাধীন না। এখনো আমরা স্বাধীন। এখনো আমরা এই 24 সালে আবার স্বাধীন হলো, তারপর আমরা স্বাধীন না। কারণ হইলো আমরা এখন হাসিনা গেছে, হয়তো মনে কর 200-400 মনে কর হাসিনার লগে 200 গেছে, স্বৈরাচারের লগে স্বৈরাচারের যত কর্মকর্তা আছে গেছে 200-500। এখন যে আমলাতন্ত্র যে ব্যাপার একটা দেশটার মধ্যে ভালো মানুষ হয়ে গেছে, যে 71 পরবর্তীতেও তো ছিল, ছিল, কিন্তু এরকম না। আমি বলি আপনার কাছে একটা কথা, আমলা যারা আছে দেশের মধ্যে, আমলাতন্ত্র এই দেশের মধ্যে মুক্ত না হবে। 600 লোক গেছে, দেশ পরিচালনা করছে হাজার হাজার লোকে। এই হাজার হাজার লোকগুলো আমলা গুলো তো রয়ে গেছে। দেখা গেছে এই আমলা মনে করছে আমলা অনুষ্ঠান হলে আমরা এই দেশবাসী জিম্মি হয়ে গেছি। যেমনরা এখনো মনে করছে দেশে ঘুষ চলছে, অবাধে চলছে। এখনো মনে করছে ঘুষ যদি না চলতো, আজকে দেখেন আমাদের যে ওষুধটা ছিল 1,000 টাকা, এটা কয়দিন হয়ে গেল 1,500 টাকা। 1,500 টাকা এর কয়দিনে? না, আমাদের মানুষের ওষুধের দামও বাড়ছে। আচ্ছা, সব জিনিসের দাম বাড়ছে, এইভাবে বাড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানে কোনানো পাড়া দিলে, কোনানো লড়া দিলে, কোনানো গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা জানে। আমরা কৃষক যে আছি, যে দেশে 86% কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ। আমাদের কৃষকের এই বুকের রক্তের বডুরা থেকে রক্ত টেনে সংসদ, এই সংসদে কৃষকের বলার কেউ নাই, আর দেখারও কেউ নেই। যতক্ষণ পর্যন্ত এই ডায়েরি সেক্টর, এটা শিল্প, পোল্ট্রি, ফিশারি, কথা বলছেন, কৃষি,
এগুলো যতক্ষণ ডেভেলপ না হবে, যতক্ষণ মধ্যে মনে করছো এই লোকগুলোর দিকে না তাকাবে, ততক্ষণ মতো দেশ মনে করছো ডেভেলপ হওয়া কঠিন। এইটি যদি করতে হয় তাইলে বেছে বেছে খুঁজতে হবে যে আমলারা মিলিয়ন মিলিয়ন টাকা দেখবেন আপনারা প্রত্যেকটা বড় বড় আমলা বাড়ি বিদেশ পাড়ি জমাইছে। তারা বেগম পাড়া তৈরি করছে, তারা বেগম পাড়া তৈরি করে পোলা পাইন গিয়া মনে করছে বিদেশে লেখাপড়া করতেছে। মানুষক আর আমানুষক, আজকে দেশটাকে মনে করছে যদি রক্ষা করতে হয় আমলাগো ঠিক করতে হবে। আপনি বলেছিলেন সকালে বাসা বিকালে সকালবেলা আমির ওই ফকির সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা। সকাল বেলা আমির যে ভাই, ফকির সন্ধ্যা বেলা, ও ভাই ফকির সন্ধ্যা বেলা, এই তো নদীর খেলা, একুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। এই গানটা মনে করেছ আমার একটা আমার যে সাক্ষাৎকার আপনি দিয়েছিলেন, ধন্যবাদ সে জানে আপনাকে। সারা বাংলাদেশের মানুষ চোখের পানি ফেলাইছে আমার জন্য, লক্ষ লক্ষ মানুষ কাঁদছে, আমাকে মনে ধৈর্য ধরতে বলছে। আসি ধৈর্য ধরে এই বাংলার মানুষের মায়া। আমি একে দুইটা দলিল, একটা দলিলে মনে করছে আমার জায়গা 6.5 কাঠ, আর একটা দলিলে 6.5 কাঠ। এই 13 কাঠা জমি আমি কিনে নিই। আর মনে করছো জায়গাতে কিনছি তার নামে মহানগর কাগজপত্র সবই আপটুড ছিল। আচ্ছা, আপটুড যদি না থাকে ব্যাংক তো লোন দিতে পারতো না, ব্যাংক লোন দিয়েছে, একে 3 মান দিচ্ছে। আমলাতান্ত্রিকের কাছে জিম্মি বাংলাদেশ। না, এই আমলাতন্ত্রের কাছে আমাদের এই ডেইরি সেক্টর, মৎস্য কৃষি সেক্টর কতটা জিম্মি? সম্পূর্ণ জিম্মি। আপনি দেখেন সরকার মনে করছো লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে বেতন দিচ্ছে সরকারি ডাক্তার কাছে। কি উপকার হচ্ছে তাদের? ব্যাটারি ডাক্তারদের, তাই তো? ব্যাটারি ডাক্তার কি উপকার হচ্ছে? আমার তো এই যে আজকে এখানে 1 বছর আছি, একটা সরকারি ডাক্তার জিজ্ঞাসা করবো না জানো আর তুই কেমন আছিস? যারা মনে করছো লাইফ সেক্টর নিয়ে কাজ করতেছে, এখানে অনেক দুর্বলতা আছে, কেউ দেখার নাই, যেহেতু আমাকে কেউ খোঁজে না। সরকার আমার জন্য রাখছে, আমাদের এখানে সেমিনার করবে, আমাদের কি জাত নিয়ে কাজ করবো, আমরা কেমনে গরু পালন করবো, কেমনে করে খাওয়াবো, সেই কাজটা কিন্তু আমার না। সেই কাজটা হলো উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সবার। হ্যাঁ, কিন্তু এটা তো তারা কোনোদিনই করবো না। আমি শুরুর থেকেই করতেছি, এখনো করি। শত শত মানুষ ফোন দেয় প্রতিদিন, আপনার চোখের সামনে ফোন দিচ্ছে, ভাই এই সমস্যা, এইটা সেইটা, পাল্লা দিচ্ছি, নাহলে ভাই আসেন সাক্ষাতে কথা বলে। এখন তার মোবাইল এত কথা বলতে ভালো লাগে। এখন মনে করেন দেখেন তো যে আপনার মনে সরকারি যে লাইফ স্টক যে কতটুকু গুরুত্ব দিচ্ছে, আমাদের ভ্যাকসিনটা পর্যন্ত আজ পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ নিতে পারি না। আমাদের ভ্যাকসিনটা পর্যন্ত বাইরের দেশ টানতে হয়, কিন্তু এত মূল্য, চড়াই মূল্য দিয়ে ব্যবহার করতে হয়। কিন্তু দেখা গেছে কোটি কোটি টাকা খরচ করে আমাদের প্ল্যান করে দিচ্ছে, কিন্তু এটা সাকসেস আজ পর্যন্ত বাংলাদেশে হইতে পারবো না। সে সরকারি কর্মকর্তারা, সে আমলারা, সে দুঃখ হয়। আচ্ছা দেখেন, আজকে মনে করি বিদেশের দিকে তাকায় থাকতে হয় ভ্যাকসিনের জন্য, পুরা ভ্যাকসিন। আপনি তো অনেক দেশ ঘুরছেন, জাপানের প্রযুক্তিতে আপনি খাদ্য উৎপাদন করেন। মনে করছো এটা তো কোনো কিচ্ছু না। হ্যাঁ, আপনার বিদেশে পারবেন না কেন? না পারলে আপনার যদি না পারেন, ওদেরকে সহযোগিতা নেন। আজকে মনে করছো ওই যে ইরান যুদ্ধ করতেছে, আপনার মনে করছে রাশিয়ার তো সাপোর্ট নিতেছে, আজকে মনে করছে ইয়ের তো সাপোর্ট নিতেছে, যে মনে করছো পাকিস্তান তো সাপোর্ট নিতেছে, চীনের তো সাপোর্ট নিতেছে। তারা নিয়ে শিখতেছে না, অনেক অস্ত্রবাদী তৈরি করতেছে না। আর আপনি সাধারণত ভ্যাকসিন তৈরি করতে পারবে না, ব্যর্থ বাংলাদেশ এই সেক্টর। ভ্যাকসিন তৈরি করতে পারবে না কেন? তাহলে তারা কি করবে? তারা কিভাবে মনে করছো
এই যে হাজার হাজার কোটি টাকা শেষ করতে নষ্ট করতেছে, এটা কে বলবে? বলার তো কেউ নাই, এই সেক্টর বলার কেউ না না। আপনারা খামারি আছেন, আপনারা বলবেন। আমরা বললাম আমার কথা শুনে গেলায়, আমার কথা শুনে গেলায়, অন্য খামারটা বাদ দেন। ওষুধটি যায় কোথায়? ওষুধটি কোথায় যায়? আচ্ছা এই বেতন দিলে তারা জমা দিলে রাখলো, আমরা আমাকে রাখাল তারা, জি। আমরা এরকম গরু যে লাইফ স্টকে যেত তারা মন করছে সরকারি করতে রাখাল না তারা সুপারভাইজার, তাদের রাখাল বলা যাবে না, তারা অফিসার তো। না। আমরা তো গরু, জি। আমার গরু হইলে সে রাখাল হবে না? এটা আবার কি কর? আমি তো গরু, আমি এক গরু পালি, আমি মানুষ। জি। আর আমি যদি যখন গরু হই তখন মনে করছো যাক তারা চিকিৎসক, তারা যে চিকিৎসা হ্যাঁ। দেবে, তারা শিখাবে, আমাকে রাখাল পালতে হবে। আমার গরু রাখাল আর হ্যাঁ হইলে আমাকে রাখাল। বাংলা ভাষায় বোঝেন না, সহজ করতে বুঝে যান। না, যাক না তারা আমার চিকিৎসক, সহজে আমি তাদের রাখাল বলবো না, আমি বলবো তাদের আচ্ছা চিকিৎসক। আপনি চিকিৎসক বলেন, তাহলে এই টাকাগুলো বেতন যে নেয়, বেতন নিজে নেয় তারা, বেতন নিয়ে মনে করছে কি কইরা তারা কি বেতনটা নিচ্ছে, তাদের বেতনটা হালাল হচ্ছে না? না, তাকে বেতন হালাল হচ্ছে না। আমি বলবো তো আমাদেরকে সার্ভিস দিচ্ছে না, তাহলে হালাল হইলো কেমনে? আমরা কোনো টাকা কোনো সার্ভিস পাচ্ছি না, তা হালাল হইলো কিভাবে? আমাদের কোনো উৎপাদন পাচ্ছি না, তা হালাল হইলো কিভাবে? আমরা সরকারি যে ওষুধ পাই আমাদের একটা ট্যাবলেট হোক বাগে পাই না, তো হালাল হইলো কেমন? ওষুধটি যায় কোথায়? তাহলে হালাল হইলো কিভাবে? আমি মনে করছো আমি সত্য কথা বলতে কোনো দ্বিধা করি না, আমি সত্য কথা বলেই যাব। আমি আমলের সাথে স্বৈরাচার যখন ক্ষমতা ছিল দেখছেন, আমি সত্য কথা বলে গেছি। আপনার উপজেলায় গেলে কি তারা কোনো সহযোগিতা করে না? করে তো। দূর আপনি কি ওসব সহযোগিতা করবেন? আপনি উপজেলা গেলে গেলে তো তার কাছে যাওয়ার সময়টা কোথায়? তারা কি উপজেলায় বয়ে ট্রিটমেন্ট করবে? তারা কি কিছু খামারের কাছে আসবে না? এটা কি কর? কেন টাকা ধরে বেতন দিয়ে রাখছে? যদি বলি যে আমার গরুটা বীজ দিতে হইব, বা বলে উপজেলা লয়ে যা, গরু সম্ভব না। যদি আমার গরুর সমস্যা, তারা একটা কইব কি উপজেলায় লয়ে যাও, নিলে আমার নিলে 5,000 দেওয়া লাগবে। 5,000 আমরা গেলে 5,000 দেওয়া লাগবো। 5,000 চাই? তাহলে তুমি সরকারকে রাখতাম 2,000 টাকা, নিচে কেউ কোনো খামার নিতে পারবো নাকি? নিচে 2,000, 3,000, 4,000, 5,000 কি কর? একটা গরু ডেলিভারি। এই যে 2,000 5,000 নয়, এটা কি খামারিদের জন্য জুলুম? জুলুম মানে জুলুমের পর জুলুম, এর উপরে জুলুম। সে পারে না, একটা পারেনি অধিদপ্তরের লোকজনের না, উপজেলার স্বাস্থ্যকেন্দ্র থেকে একটা গরু ডেলিভারি করতে নিচে 5,000 টাকা দেওয়া লাগবে। মানে এই যে ভেটেরিনারি সার্জনরা আছে, তারা এসে ডেলিভারি করতে পারে না? হ্যাঁ, নিচে 5,000 টাকা নিবো, 5,000 নিবো। নিচে কমার 5,000 নিবো। মানে কি খালি তার সার্ভিস সার্ভিস ফি? শুধু ফি, সে বাচ্চা তারপর ওষুধ টষুধ দিলে সেটা তো আলাদা। আছে আলাদা। কিন্তু আজকে খামারিরা কেন ধুলিসাৎ হচ্ছে, কেন মিচেগার হচ্ছে? এই মিচেগার যদি বন্ধ করতে হয়, আমাদেরকে এই সেক্টরে দেখার মতন লোক থাকতে হবে, যে মনে করা যে সেক্টরটা মনে করো লাইফ স্টক কামাইতে পারবে, যে মনে করো খামারিগো মনে করো হৃদয়ের ব্যথা বসবে, যে আমাদের খাবার আসবে কই থেকে, আমাদের ওষুধ আসবে কই থেকে, কম দামে কই থেকে পাবো, সেই একটা স্ট্রং লোকের দরকার, স্ট্রং একটা মনে করো গ্রুপ বাইরে দেওয়া দরকার। না, আপনারা কি খামারিরা কোনো গ্রুপ বাদে ওনাদেরকে ধরছেন বা তাদের কাছে দিয়া গুদুরে কি করবেন? আপনার মনে করছো আজকে মন্ত্রী বানাইছে, আপনার আমাদের ডেয়ারি সেক্টরে যে মূর্তি দিল, সচিব দিল, সে কি ডেয়ারি সেক্টরে লেখাপড়া করছে? সে নিজের তো জানে না। আমাদেরকে সে কি শিক্ষা দিব? আর কি উপদেশ সে কি দিব? এখন দরকার যে এই সেক্টরে বোঝে, তাকে যে সেক্টর নিয়ে লেখাপড়া করছে তাকে মন্ত্রী বানানো, আর যে বোঝে তাকে সচিব বানানো। আমরা দেখি তো বিভিন্ন সমাজে সচিবরা, তারা তো লাইভ স্টকের কেউ না। আপনার অন্য সেক্টরের লোকজন সচিব হয়ে যায়। আওয়ামী লীগ সরকার এক সময় মনে করা যে এক মন্ত্রী আছিল, আমি গেছিলাম, যে পাইতে ভাই গেছিলাম, তখন দেশের মধ্যে অ্যান্ট্রাস ছিল, অ্যানথ্রাক্স রোগটা ছিল। আমি গেছিলাম, সেই 9-10 সালে গেছিলাম। 9-10 সালের দিকে আসছে। যাওয়ার পর সে বলল, ওরে বাপরে বাপ, কি রোগ আছে দেশে, সব মরে যাবো। কাগজ সব মরে যাবো দেশে, গরু বাছুর। এক পাগলে দিছিল পশু মন্ত্রী, তাই মনে করো ওটা ছিল পাগল। অবশ্য আমি যে কথাটা বলতে গেলাম, আর আমি আর কি কম এর কাছে দেখলাম যে আমার যে দাবি দেওয়া, আমার যে কথা, তার কাছে বলার মতো কিছুই নেই।
মানে মনে হলো যে গরু পালন যারা করছে গরুরাই অপরাধী, হ্যাঁ, অ্যানথ্রাক্স রোগটা আসছে এর জন্য গরুরাই দায়ী, গরু পালন যারা করছে তারাই তারা দায়ী, বড় দেয়। তারা বড় দায়ী, এর কাছে সব কি- গরু এর মেরে কাছে- ফেলছে। এর কাছে আর কি করবো? তো না বললাম ব্যর্থ মনে এসে বললো, এসে গেলে করে লাভ নেই। মানে আপনি গেছেন চিকিৎসা নিতে, কিন্তু সে বলছে যে এটা তো সব মানুষজন মারা যাবে, হ্যাঁ। সে তাহলে তার দায়িত্ব কি? তার তার দায়িত্ব কোনো- চিকিৎসা তার দেওয়া, দায়িত্ব নেই। ভ্যাকসিন আনা, তার কোনো কিভাবে দায়িত্ব- দেশের গরু বাঁচানো ওই যায়, সময়- মানুষ বাঁচানো যায়। ওই সময় আমার মনে আছে কথা বলছেন, গরু চেক আপ করতে বললা, ওই হাটে হাটে কুরবানির সময় চেক আপ করতে বললা লোক দিছে। তখন লোক দিছে, তখন মনে করছো ডাক্তাররা রক্ত পরীক্ষা করে, সুই দেয়, আসলে একটা পারফেক্ট না, সব ভুয়া, সব বুয়া। সব ভুয়া। কিন্তু সব একটা যেগুলি আছে সব গরু বিক্রি হইলো, একটা গরু তো দেখলাম না যেটা একটা করে ডাক্তাররা পার করছে যে গরুটা খাওয়া যাবে। আমি কিন্তু ওই সময় তো সাংবাদিকতা করি, হ্যাঁ। এই সময় হয় বাংলা ভীষণে অথবা এরকম ছিলাম, ওই সময় তো আমার শ্যামল বাংলা খুব মানুষের ভয়েস ই করতো। হ্যাঁ, তখন তো ইউটিউব ফেসবুকের যুগ না, তখন তো টেলিভিশনের যুগ। কিন্তু আমি তো ওই সময় বাংলাদেশে কোনো মানুষ অ্যানথ্রাক্সে মারা গেছে এরকম তো আমরা পাই নাই। আপনি দেখছেন ঠিক আছে, কিছু গরুর যে আমরা যে গরুর যে অ্যানথ্রাক্সের যে ছবিগুলো দিতাম এগুলো সব হলো গুগল থেকে ডাউনলোড। ডাউনলোড আপনারা কি যে এই হলো অ্যানথ্রাক্স রোগ, এইভাবে ধরুন আমাদের একটা নুরুল আমিন স্যার তখন জীবিত ছিল। আপনি ডাক্তাররা কোনোদিন কইতে পারছে যে এই গরুটা বিক্রি করা যাবে না, মাংস খাওয়া যাবে না? না, আমি এটা পাইনি, পাইনি ভাই। তাইলে বাংলাদেশে কি কারণ আমি ওই সময় কিন্তু ডাক্তার নুরুল আমিনকে নিয়ে সচেতনমূলক কিন্তু প্রতিবেদন ছিল, ভরপুর ছিল, ভরপুর ছিল, উত্তরবঙ্গে ছিল, ওই সব একটা জায়গায় ছিল। গরু তো কি ধরতে পারলো না, অ্যানথ্রাক্স পাওয়া যায়নি। একটা গরু ধরতে পারলো না। কিমন ডাক্তার, কিমন সরকার কি চেক আপ করলো, সবই তো খাইছে পাবলিক, সবই তো খাইছে। কিন্তু বাতাসে গরু মরছে, গরু মরলো কই, সবই তো কুবায় খাওয়া লাইছে, কষায় খাওয়াইছে, মাসে গুড় পানি দিছে। হাস্যকর কথা ভাই। আর এই দেশে যদি এটা হইতো, বা সবগুলা গরু ট্রিটমেন্ট করে দেখে দেখে জি। জ্বালাই দিত, কিন্তু আমার দেশে তো এটা হয়নি। না। যা হয় নাই গরু না, আমি ওই জ্বালানোর গন্ধ কোথাও পাই নাই বাংলাদেশে। বন্ধ পাইছে না, 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 আমি পাই না, আমি পাই না। আল্লাহর এই মেহের মনে করছো, আল্লাহর দয়া আছে। আচ্ছা, এই আপনি যেহেতু সেই 70 দশকে বা তার আগে গরুর খামার করেছেন, ওই সময়ের এই সেক্টরটা কেমন ছিল? ওই সেই 70 সালে 80 সালে ওই সময় মোটামুটি অনেকই ভালো ছিল, অনেক ভালো ছিল। অনেক ভালো ছিল। আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়া ওরা অনেক দূর আগায় গেল, পাকিস্তান, আমরা কেন পিছনে পড়ে রইলাম? আমরা পিছনে ওই যে আমাদের ঘোরা যেমন ঠিক নেই, আমাদের লাইফ স্টাইলের যেমন এদিকে ঠিক নেই। আর যে কোনো সরকারি আসে, কিন্তু এই সেক্টরে বাংলাদেশে বা একটা দেশে রাখতে গুরুত্বপূর্ণ খাত, এটা থেকে মূল্যায়ন করতেছে না। মূল্যায়ন করতে যেই গরু নিয়ে কাজ করি, রক্তটা বন্ধ ফেলান যায় না, হ্যাঁ, পশমটা বন্ধ ফেলান যায় না। জি। জানি আমরা কাজ করি, দেশের গর্ব সম্পদ হইল ডেয়ারি সেক্টর, কিন্তু এটা নিয়ে তো কি মাথা কামায় না। রাষ্ট্রতন্ত্র জন্যই আমরা দুর্বল হয়ে গেছি। আমাদেরকে যদি খাবারটা মনে করছো বাইরে থেকে আনার সুযোগ থাকতো, আমাদের যদি মনে করো ওইভাবে সরকার মনে করছো ইন্টারেস্ট দিত, তারপরে মনে করছো খাবারের সাপোর্ট তাইলে দেশের মধ্যে থাকতো, তাইলেও মেডিসিন যদি মনে করছো এই যে মেডিসিন কোম্পানিরা যাদের মন গড়া দাম বাড়ান, দাম হাঁকানো, তারপরে মনে করছো 5 টাকার জিনিস 500 টাকা বিক্রি করা, এগুলো যদি কে পর্যবেক্ষণ করতো, তাহলে মনে করো খামারে এত ক্ষতি হইতো না। আর দুধ কি জিনিস কেন খাইতে হবে, যে এখন পর্যন্ত বাঙালি অনেকটা হয়েছে, অনেকটা নাহলে দুধ যায় করি, দুধ আমরা তো কম, আমরা কিন্তু গরু বছর আমরা কিন্তু খামারিরা বাংলাদেশ কম না। না, আমরা অনেক কিন্তু- অনেক 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 আলহামদুলিল্লাহ ডেয়ারি সেক্টরের মালিকটা শেষ, কিন্তু পড়াই আমরা ডেয়ারি সেক্টরের স্বয়ং সম্পূর্ণ পড়াই বলতে পারে। প্রায়, হ্যাঁ। 100% না হইলেও কিছু কম হইতে পারে, কিন্তু আমরা সাকসেস ডেয়ারি সেক্টরে। কিন্তু এখন দরকার কি, এখন দরকার ডেয়ারি সেক্টর লোন, যে সুদবিহীন ইন্টারেস্টবিহীন লোন, তারপরে মনে করছো ওদের মনে করছো যে ডেয়ারি সেক্টরে যে মেডিসিনগুলা, এগুলা কম দামে কীভাবে পাইতে পারি, শুল্কমুক্ত হইতে পারে, বা বাইরের থেকে যে প্রোডাক্টগুলো গরু খাবারগুলো আমদানি করা, যে অথচ মনে করো ওই যে এখন যে কোনোভাবে মনে করছে আরো মনে করছে ট্যাক্স ব্যাট প্রয়োগ করা হয়েছে। তারপরে আমি আপনাকে ঘুষ দিচ্ছি, আপনার যদি ঘুষ দেই, আপনি যেমন দামগুলো নির্ধারিত করবেন। আপনার ভিক্ষের বইরা যদি আপনি ঘুষ নেন, তাহলে আপনার ইচ্ছা মতন তো আমি আমার ইচ্ছা মতন আমি বেচতে পারবো,
কারণ আপনার তো কিনা নিছে না, আমরা 1 মিনিট আপনার কিনা নিছে, তখন যদি আপনার মনে করেন বিপ করে না দিয়া মোট বলে দিতাম, তাহলে আমার গায়ে বাঁচতো না। আমার গায়ে বাচ্চা গেছে, আপনি বিপ করে বলে নিয়েছেন ঘুষ, তাহলে আমার ইচ্ছা মতন টাকা তুলতে হবে। কিন্তু এই দেশে মনে করা হচ্ছে কৃষক মেহনতি মানুষরা, ওরা মনে হয় শুধু আমরা খেটে যাচ্ছি। যেহেতু 50 বছরের উপরে আপনার অভিজ্ঞতা, ইন্ডিয়াতে কিন্তু অনেক জাত বিল্ড আপ করছে, লিমুজিন, সিমেন্টাল, ফ্লেগবি, তারপরে ব্রাহামা, তাই না? পাকিস্তান কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, কারণ পাকিস্তানের শাহিওয়াল ব্রাহ্মা থেকে অনেক বেশি বড়। পাকিস্তানের শাহিওয়াল অনেক বেশি দুধ দেয় সারা ওয়ার্ল্ডে। পাকিস্তানের শাহিওয়ালকে নিয়ে তো অনেকে, ব্রাজিল অনেক বড় বড় গাভী তৈরি করতেছে। কিন্তু এত কাছে আমরা, এই সাবকন্টিনেন্টে এত কাছে, আমরা কেন একটা বিপ ব্রিড, একটা বিপ মাছটা তৈরি করতে পারলাম না? আমরা মনে করেন ওই যে কারণ আপনার খামারে যে আমরা যে ফ্লেগবি গুলো দেখতে পাচ্ছি, তাই না, ফ্লেগবি বলি বা সিমেন্টাল বলি, হ্যাঁ, যে এই যে সুন্দর গোটা দেখতে পাচ্ছি, এগুলো আমরা বিল্ড আপ করতে পারি না। আমি ওই যে কইলাম আমলাতন্ত্র, ওই আমলাতন্ত্র যন্ত্র পর্যন্ত খাইছে। আপনি কি বলতে পারছেন না যে আমলাদের ডেকে এনে যে, দেখ বাবা, আমার কাছে কত সুন্দর সুন্দর গরু তৈরি হচ্ছে, কেন তোমরা আমার এই জাতটাকে দিচ্ছ না? এই জাতটা তো দুধও আছে, মাংস আছে, সবই আছে। আরে ওগো তো ডেকে না বাবা কমু, বাবা গেলে তো ঘুষ পাইব না, ছেলে কি বাবারে ঘুষ দেয়নি, ওরা তো ওদের কাম করে যেতেছে। এখন মনে করেন হয়তো বা আশা করি যে এখন যে উপদেষ্টা কমিটি আছে, যে বিদেশে যেমন মনে করছো ইন্ডিয়া ভালো ভালো বিষ আছে, পাকিস্তানে আছে, তারপর চীনা আছে, এই কাশি বিষের জায়গায় এই আমাদের পাশে থাইল্যান্ড থেকে একটা দুটো ষাঁড় কুরবানির সময় আইব 50 লাখ, 60 লাখ, 30 লাখ টাকা করে বিক্রি হইব, তাই না? আপনি তৈরি করতে পারেন, তাই না? আচ্ছা, ওর থেকে ভালো জিনিস আপনি তৈরি করতে পারেন কি? আমি আপনারা বলি, কারণ আপনার খামারে যে আজকে যে বাছুরটা 9 মাসে দেখলাম, এটা বয়স কত, কি জাত? এটা বয়স হয়েছে 9 মাস। হ্যাঁ, বয়স 9 মাস, জাত হয়েছে ফ্লাগবি, হ্যাঁ, 100% বাচ্চা। আমরা এই যে শুরুতে বাচ্চা থেকে পালন করতেছি। হ্যাঁ। এটা আলাইলে এগুলা গরু জাতমান খুব ভালো, ফ্লাগবি গরু, যারা গরু পালে সবাই জানে। এটার মা দুধ দিত কতটুকু? 35-36 কেজি দুধ পাইছে। ওর মা 35-36 দুধ পাইছেন। জি। এই বাছুরটা 36 মাসে কি হবে? ওর যখন 6 দাঁত হবে। মিয়া ভাই একটা কথা মন দিয়া বুঝেন, ভারত থেকে মনে করেন গরু আইন না আমরা এটারে মাংস বানায় তৈরি করে বেশি। জি, লজ্জা থাকা উচিত এই বাংলাদেশের। এই জাতটা তো আমরাই তৈরি করতে পারি জি, নাকি? এই ভালো ভালো জাতগুলো আমরা তৈরি করতে পারি। জি। আমি তো কিনা মোটা তাজা করতে যাইনি, আমি আমার খামারে পয়দা কইরা, কারণ আমি যদি গরু কিনতে যাই বর্ডারে, ইন্ডিয়ান গরু কিনতে যাই, আমার টাকা তো যাইব ইন্ডিয়াতে। আজকে যদি আপনি না, মানে আমাদের বাংলাদেশে যত বড় খামারই আছে, যার লাল লাল ষাঁড় গরু, হ্যাঁ, লাল লাল ষাঁড় গরু আছে, এর মারা কোথায়? মারা তো ইন্ডিয়াতে, দাদাদের কাছে। গরু আমি বাড়িতে কেন আমদানি করবো? আমার দেশে তো গরুর অভাব নাই, না, আমার দেশ তো ডেভেলপ। জি, এটাকে আপনারা পরিচালনা করেন, জি, রাষ্ট্রের দায়িত্ব পরিচালনা করার। আমরা স্বয়ংসম্পন্ন। হ্যাঁ, কিছু কিছু জায়গা যেমন সিমেন্টটা খুব দরকার, ভালো মানের সিমেন্ট দরকার, তারপরে ভালো মানের ওষুধ দরকার, ভালো মানের চর্চা দরকার, ভালো মানের মনে করছে উপদেশের দরকার। কথা বলছেন, মানে এই চারটাই লস। এই চারটা কিন্তু সরকারের হাতে। এই চারটে সিমেন্ট, ঔষধ, ডাক্তার, হ্যাঁ, এবং পরিবেশ পরামর্শ। আপনার পরামর্শ। ভ্যাকসিন গুলা, হ্যাঁ, ভ্যাকসিন গুলা কেন বাংলাদেশে তৈরি করতে পারবে, কি কারণে? তো এই মিলিয়ন কোটি কোটি টাকা খরচ করে প্ল্যান করে লাভটা কি? হাজার হাজার কোটি টাকা দামের গাড়ি চলতেছে, ওই যে ভ্যাকসিনের অফিসে যাইতেছে, ঘুরতেছে, ওই ভ্যাকসিন আমাদের কাম করতেছে না, কারণটা কি? প্রতি বছরে তো বিদেশে প্রশিক্ষণ নিতে যায়, আবার বিদেশে যাইতেছে প্রশিক্ষণ নিতে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এরা শিখতেছে। কিন্তু কি শিখলো তারা? ওর বন্ধু কি বাংলাদেশ স্বাধীন হলো 50 বছর, 50 বছর কি তারা শিখতে পারলো না? আর আমি যে একটা মনে করো নিরক্ষর মানুষ, আমি যে একটা জায়গায় ডেলিভারি কর্মধার হিসাবে বলছি, এটা আমার কাছে দেখ, কথা বলছেন, এই যে সাবার ডায়েরি ফার্ম, যদি মনে করো সাবার ডায়েরি ফার্ম, কথা বলছেন, যে মনে করো যদি লস হয়, আমার নেতৃত্ব দেখ, আমার করতে দেখ, যদি লস হয়, কথা বলছেন, আপনারা মনে করছো 10,000 ফাঁসি দিয়ে। আমাদের সেক্টর, ডায়েরি সেক্টর কোন জায়গায় ধরা, কোন জায়গায় ঠিক আছে, কোন জায়গায় হেডি বার করতে হবে, এবং ডায়েরি সেক্টর কেন অধপতন যাচ্ছে,
এখানে মনে ভারতের চাল আছে, বড় চাল ভারতে আছে, ভারত চায় না। এই যে মনে করেন এক কোম্পানি আইসে দেশে মিলে, কি কোম্পানি? এসিআই নাম দিছে, কিন্তু এসিআই খাবারটা দিছে, এসিআই মার্কেটিং করতেছে, কিন্তু অরিজিনাল নাম গুলো গোদরেজ। এই শালা ইন্ডিয়াতে আইসে আমার দেশটা ধ্বংস করার জন্য। আমার কথা হইলে এই সেক্টর যদি বাঁচাইতে হয়, এসি রক্ষা করতে হইলে কোথাও বলছে যে ভারতের চক্র, ভারতের মোদির যে চক্র এই দেশে এই সেক্টর ধ্বংস রাখার জন্য, যে ফট করে মনে করে গরু ছেড়ে দেয়, ফট করে মনে করছে মাংস পচা মাংস পাঠায় দেয়, কোথাও বলছে ফট করে মনে করছো ওই ভাইরাস হয়েছে, ভাইরাস মনে করছো ওই বর্ডার দিয়ে হামদায় দেয়, এই দেশে গরুগুলো নষ্ট হয়। নানান কাহিনী চলছে। একটা ভ্যাকসিন যদি 200 টাকা লাগে, তাহলে আমার ফার্মে মনে করেন ধরেন আমার ফার্মে মনে 500 গরু আছে, 500 গরু আছে, কত টাকা লাগে ভাই? কত টাকা? 200 টাকা তো অনেক। তাহলে বোঝেন কেমবে কি করবো? এরকম ভাবে সবটি ভ্যাকসিনে ওইটা সেইটা নানান কিছু এন্ট আছে মেন্ট আছে, ওইটা সেইটা, এইগুলো খুব সজাগ থাকতে হয়। বলে খেয়ে না খেয়ে বলে থাকি, ফার্মে যেন কোনো ভাইরাস না ঢুকে, ফার্মে যেন আক্রান্ত না করতে পারে, নানানভাবে নানান অনুকূলে থাকতে হয়, সজাগ থাকতে হয়। আমি এই জন্য বলবো বাংলাদেশের খামারি ভাইয়েরা, একতার বলে হোক বলিয়ান, আকাশে উড়িব বিজয় নিশান। আমরা যতক্ষণ পর্যন্ত একতার বলে বলিয়ান না হইতে পারবো, বিজয় নিশান এই দুনিয়ার দেশে বাংলাদেশে উড়াইতে না পারবো, তখন মনে করেন স্বৈরাচার থেকে মুক্তি পাবো না। এই দেশের মনে করছে যারা স্বৈরাচারী এইটা গ্রাস করছে, তাদের এইটার থেকে মুক্তি পাবো না। আমি সমন্বয়ে যারা উপদেষ্টা কমিটি আছেন, দয়া করে এই সেক্টরটা দেখেন। আর দয়া করে আমি আমার ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ সরকার কথা বলছে, এই স্বৈরাচার সরকারের সময় সবচেয়ে বাংলাদেশে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার দিকে দয়া করে আপনারা একটু তাকান, আমি যেন বাঁচতে পারি। আনোয়ার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। উনি অনেক চমৎকার সুন্দর কথা বলেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি খামারিদের কথা বলেছেন, প্রতিটা খামারির অন্তরের কথা বলেছেন, প্রতিটা খামারির বেদনার কথা বলেছেন। আমি ওনার সাথে কি বলবো, একাত্মতা প্রকাশ করে খামারিদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশের যত খামারি ভাইরা আছেন সবাই একত্রিত হন, একটি প্ল্যাটফর্মে আসুন, একভাবে বলুন যে আমাদের এই সেক্টরটা এইভাবে আমরা উন্নতি করতে চাই। এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছেন, যে উপদেষ্টারা আছেন, উপদেষ্টারা আমাদেরকে এই ধরনের সুযোগ করে দেন, আমাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেন, আমাদের ভালো ঔষধের ব্যবস্থা করেন, ভালো সিমেন্টের ব্যবস্থা করেন, আমাদের গোখাদ্যের দাম কিভাবে কমানো যায়, কিভাবে আমরা উৎপাদন খরচ কমাবো, মাননীয় অ্যাডভাইজাররা প্রয়োজন হলে ভর্তুকি দেন। আবারও বলছি, ভর্তুকি দিয়ে হোক, যে কোনো উপায় হোক, গোখাদ্যের দাম কমাতে হবে। এই মর্মে বাংলাদেশের সকল খামারিরা এক হয়ে যান। সবাই ভালো থাকুন, সারা বিশ্বের তাল মিলে আমরা এগিয়ে যেতে চাই। জি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।